প্রিয় শিক্ষার্থী, পৌরনীতি ও সুশাসন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ হাদিউজ্জামান, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা স্টেট কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাসায় আছো এবং সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই স্বাস্থ্যবিধি মেনে সবাই নিরাপদে আছো। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের গভর্নেন্স আলোচনা করেছিলাম গত ক্লাসে। আজ দেখব এই গভর্নেন্সের কি সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে। প্রথমে দেখি এই গভর্নেন্সটা কি, আরেকটু সংক্ষেপে একবার বলতে চাই। গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, অর্থাৎ আমরা জানি যে সরকার জনগণের সেবা করে, আর সরকারি সেবা জনগণের নিকট পৌঁছানোর ক্ষেত্রে যখন তথ্য ও প্রযুক্তির ব্যবহার করা হয়, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছানোই হচ্ছে গভর্নেন্স বা ইলেকট্রনিক গভর্নেন্স। এখন এই গভর্নেন্সের কি সমস্যা আছে, কেন প্রতিষ্ঠা হচ্ছে না, বা কেন গভর্নেন্সের সুবিধা রাষ্ট্রের যতগুলো জনগণ রয়েছে তারা ভোগ করতে পারছে না, কি সমস্যা আছে সেখানে, সেগুলো একটু দেখব। প্রথম যে সমস্যা রয়েছে সেটা যদি আমরা দেখি, অবকাঠামোগত উন্নয়নের অভাব। তোমরা জানো অবকাঠামো কি, ইংরেজিতে বলে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ একটা সিস্টেম যে চালু হবে সেই সিস্টেমের সাথে সংশ্লিষ্ট অর্থাৎ যাবতীয় প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে সেই প্রয়োজনীয় বিষয়গুলোকেই আমরা বলছি অবকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার। এখন এই গভর্নেন্স প্রতিষ্ঠা করতে প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তথা ইন্টারনেট। এই ইন্টারনেট প্রতিষ্ঠা করার জন্য যে অবকাঠামো রয়েছে সেই অবকাঠামোর ব্যাপক অভাব রয়েছে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ বা অনুন্নত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে অবকাঠামোগত ব্যাপক অনুন্নয়ন রয়েছে, যার কারণে এই গভর্নেন্স প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না। অর্থাৎ ইন্টারনেট ভিত্তিক সরকার বা সরকারি সেবা জনগণের কাছে পৌঁছানোর ক্ষেত্রে যে অবকাঠামোগুলো রয়েছে, একটা প্রতিষ্ঠান রয়েছে, সেখানে কম্পিউটার বা ইন্টারনেট প্লেস করার মতো যে জায়গাগুলো রয়েছে সেইগুলোর ব্যাপক অভাব রয়েছে, যার কারণে এই অবকাঠামো না থাকায় গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। এরপরে যে সমস্যাটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে অনেকটা ব্যয়বহুল। অর্থাৎ গভর্নেন্স যে সিস্টেমটা রয়েছে, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর যে সরকার সেটা অনেকটা ব্যয়বহুল। আমরা দেখি ইন্টারনেট এখন ব্রডব্যান্ড যে সেবাগুলো রয়েছে সেই ব্রডব্যান্ড সেবাগুলো এখনও প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায়নি। মোডেমের যে ব্যবহার রয়েছে সেটা অত্যন্ত উচ্চ মূল্যে সেই ইন্টারনেট ক্রয় করতে হয়, সেগুলো ক্রয় করে তারপরে সেটা ব্যবহার করা লাগে, যেখানে দেখা যাচ্ছে যে কোনোভাবেই সেটা সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতার বাইরে, যার কারণে সমস্যা হচ্ছে। এই গভর্নেন্স প্রতিষ্ঠায় যে সমস্যাটা দেখা দিচ্ছে এটা অনেকটা ব্যয়বহুল, অর্থাৎ সবাই এই সুবিধাটা নিতে পারছে না, সুতরাং এটা একটা বড় ফ্যাক্ট। এরপরে এই গভর্নেন্স প্রতিষ্ঠায় আরেকটা যে বড় ব্যারিয়ার রয়েছে বা প্রতিবন্ধকতা রয়েছে সেটা হচ্ছে প্রশিক্ষণের অভাব। অর্থাৎ এই গভর্নেন্স সিস্টেমটা যারা চালু করবে, অর্থাৎ ইউনিয়ন পরিষদ বা গ্রাম পর্যায়ে বা উপজেলা পরিষদ পর্যায় পর্যন্ত, অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে তাদের প্রশিক্ষণের পর্যাপ্ত অভাব রয়েছে। অর্থাৎ কিভাবে সেটা গ্রহণ করতে হবে, কিভাবে সেটার ফিডব্যাক দিতে হবে, কিভাবে সেটার টেকনিক্যাল যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্ট দিতে হবে, এই ক্ষেত্রে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থার অভাব রয়েছে। এখনো পর্যন্ত যদি দেখি তৃণমূল পর্যায়ে অনেক মানুষের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে ন্যূনতম ধারণাও নেই। সেক্ষেত্রে সরকারের বা বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা এনজিওগুলো রয়েছে সেখানে বড় ধরনের কোনো উদ্যোগও আমরা দেখছি না। সুতরাং গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা একটা বড় প্রতিবন্ধকতা হিসেবে আমরা দেখছি যে পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ না থাকার কারণে এই সিস্টেমটা চালু করা যাচ্ছে না। সরকারি উদ্যোগে ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড সেবা বা ইন্টারনেট যে তথ্য সেবা চালু থাকলেও সেখানে পর্যাপ্ত যে ম্যান পাওয়ার রয়েছে, অর্থাৎ প্রশিক্ষণের অভাবে, অর্থাৎ তারা এটার সুবিধা এটা কীভাবে ব্যবহার করতে হবে বা কিভাবে সেটা কাজে লাগানো যাবে এই সংক্রান্ত সুযোগ সুবিধা না থাকার কারণে এটা অচল হয়ে থাকার মতো রয়েছে অনেকটাই। সুতরাং এটা একটা বড় একটা প্রতিবন্ধকতা। এরপরে যে প্রতিবন্ধকতাটা আমরা দেখব সেটা হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থার অপ্রতুলতা। আমরা জানি বাংলাদেশ অতীত যে বছরগুলো রয়েছে সেই বছরের তুলনায় কিছুটা এখন ভালো বিদ্যুতের,
তারপরেও শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের মতো যে উন্নয়নশীল বা অনুন্নত যে দেশগুলো রয়েছে সেখানে এই বিদ্যুৎ শক্তির অপ্রতুলতা অর্থাৎ অপর্যাপ্ত বিদ্যুৎ থাকার কারণে এই তথ্য প্রযুক্তি নির্ভর সরকার চালু করা সম্ভব হচ্ছে না। কারণ একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ চালু করার ক্ষেত্রে অবশ্যই বিদ্যুতের সংযোগ লাগে। এখনও অনুন্নত দেশগুলোতে প্রত্যন্ত অঞ্চল এমন রয়েছে যেখানে বিদ্যুতের ছোঁয়া এখনো মেলেনি, যার কারণে সরকার চাইলেও অর্থাৎ সরকারের সদিচ্ছা থাকার সত্ত্বেও সেই সকল অঞ্চলে ই গভর্নেন্সের সুবিধা ভোগ করতে পারছে না মানুষ। সুতরাং এটা একটা বড় ব্যারিয়ার যে ই গভর্নেন্স কেন প্রতিষ্ঠা হচ্ছে না। কারণ এখনো পর্যন্ত আমরা নাই, অনুন্নত দেশগুলো রয়েছে সেখানে বিদ্যুৎ উৎপাদনের যে পর্যাপ্ত ব্যবস্থা সেটা নেই। হয়তো পাশের দেশ থেকে বিদ্যুৎ উচ্চ মূল্যে ধার করতে হচ্ছে, অথবা দেশ থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তার পরিমাণ কম থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। সুতরাং আমরা বলছি যে ই গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে এই বিদ্যুৎ ব্যবস্থার অপ্রতুলতা একটা বড় ব্যারিয়ার। এরপরে যে সমস্যাটা রয়েছে ই গভর্নেন্স প্রতিষ্ঠা হচ্ছে না, সেটা হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর অবহেলা রয়েছে। প্রান্তিক জনগোষ্ঠী অর্থাৎ একেবারে তৃণমূল পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে, একেবারে গ্রাম অঞ্চলে যারা বসবাস করে বা একেবারে নিম্নসীমার নিচে, দারিদ্র সীমার নিচে যে সমস্ত মানুষ বসবাস করে আমরা তাদেরকে বলছি প্রান্তিক জনগোষ্ঠী। এই প্রান্তিক জনগোষ্ঠীর অবহেলা রয়েছে কিছুটা, চাইলেও সময়ের সাথে তারা পরিবর্তন হতে চায় না, সময়ের সাথেও সেটা পরিবর্তন হচ্ছে না। যে সময়ের ব্যবধানে যুগের সাথে তাল মিলিয়ে যতটা আপগ্রেড হওয়া দরকার হয়তোবা ততটুকু হচ্ছে না, সেখানে অসচেতনতা রয়েছে, সেখানে অবহেলা রয়েছে। আমরা যদি দেখি এখনো পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর ভিতরে এরকম ধরনের টেন্ডেন্সি এখনো পাওয়া যায় যেখানে কি দরকার চলছেই তো, এই যে টেন্ডেন্সিটা চলছেই তো, এটা একটা বড় বাধা। অর্থাৎ পরিবর্তন যেটা রয়েছে, আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলার যে মনোভাব সেটা এখনো জাগ্রত হয়নি। সুতরাং ই গভর্নেন্স যে প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর এই উদাসীনতা কাজ করবে তথ্য যোগাযোগ প্রযুক্তির উপরে। এটা কাটিয়ে উঠে অর্থাৎ তাদেরকে যদি সচেতন করা যায় তবে সেখানে ই গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এরপরে যে সমস্যাটা রয়েছে ই গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে সেটা হচ্ছে শিক্ষার অভাব। উন্নয়নশীল বা অনুন্নত দেশের অন্যতম প্রধান একটা সমস্যা হচ্ছে পর্যাপ্ত শিক্ষার অভাব। আমরা যদি দেখি আমরা এখনো অনেকেই অশিক্ষিত এবং লেখাপড়ার প্রতি উদাসীন এবং আমরা সেটা চালিয়ে যেতে চাচ্ছি না। এখন বিষয় হচ্ছে ই গভর্নেন্স যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা, যেখানে সরকারি সেবা প্রযুক্তির মাধ্যমে জনগণের দ্বারগোড়ায় পৌঁছানো হবে, সেখানে যদি তারা অসচেতন হয়, অশিক্ষিত হয়, তবে সেটার কার্যকারিতা সেখানে নামান্তর বোঝাই যায়। যেহেতু তারা এই শিক্ষা সিস্টেম, শিক্ষার আলো যদি সেখানে না থাকে, অর্থাৎ শিক্ষাটাই যদি সেখানে না থাকে, তবে সেখানে এই প্রযুক্তি সম্পর্কে যেমন তাদের ধারণা থাকবে না, সেখানে কোনোভাবে এটা প্রতিষ্ঠা করাও সম্ভব হবে না। সুতরাং শিক্ষার যে অভাব রয়েছে বা শিক্ষার যে অপর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে সেটা আমরা বলছি ই গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় সমস্যা। এরপরে যদি আরেকটা বড় সমস্যা আমরা দেখতে চাই সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতি উদাসীনতা, যেটা কিছুটা আগের পয়েন্টে চলে এসেছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতি উদাসীনতা। অর্থাৎ আমরা চাইলেই এই প্রযুক্তির সাথে মিশতে চাই না, প্রযুক্তিকে গুরুত্ব দিতে চাই না বা প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নিতে চাই না। এখনো পর্যন্ত যেখানে 4G উন্নয়নশীল দেশগুলোতে 5G বা 6G পরিকল্পনা চলছে, সেখানে এখনও 3G যে আমরা ব্যবহার করি, তারপরেও আমাদের উদাসীনতা রয়েছে যে স্মার্টফোন না হলেই বা কী হবে, কম্পিউটার না হলেই বা কী হবে, কি দরকার ইন্টারনেটের, এত ঝামেলা অনেকেই করতে চায় না। অর্থাৎ এর যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে তার প্রতি আমরা যারা রয়েছি অর্থাৎ অসচেতন এবং প্রান্তিক জনগোষ্ঠী, তাদের ভিতরে চরম আকারের উদাসীনতা কাজ করছে। এই উদাসীনতাটা এই ই গভর্নেন্স প্রসেসের একটা বড় বাধা। এরপরে যে বাধাটা রয়েছে সেটা হচ্ছে সামাজিক সমস্যা, সোশ্যাল প্রবলেম। সামাজিক সমস্যা যেটা সেটা হচ্ছে আমরা দেখি যে তথ্য যোগাযোগ প্রযুক্তি চালু হলো, ইন্টারনেট সাশ্রয়ী মূল্য দেওয়া হলো, সবার হাতে স্মার্টফোন তুলে দেওয়া হলো,
কম্পিউটার সহজলভ্য করা হলো, সকল মানুষজন এটার সুবিধা ভোগ করতে শুরু করলো, ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত বা উপজেলা পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড কানেকশন দেওয়া হলো। এখন বিষয় হচ্ছে আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা এটার কারণে বিভিন্ন সমস্যায় পড়ছে। তারা এটার ইন্টারনেটের যে ইতিবাচক যে দিক রয়েছে সেই ইতিবাচক দিক না নিয়ে সেটা নেতিবাচকভাবে তারা প্রভাবটা নিচ্ছে। অর্থাৎ তারা বিভিন্ন সময় অসামাজিক যে সাইটগুলো রয়েছে সেখানে তারা ঢুকে যাচ্ছে, সেখান থেকে ঢুকে যে নগ্নতা তারা দেখছে সেগুলো তারা সমাজে এক প্রকার অ্যাডাপ্ট করার চেষ্টা করছে বা নিজেকে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন একটা সোশ্যাল প্রবলেমস বা একটা সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা বলছি যে এই ই গভর্নেন্স অর্থাৎ ইন্টারনেট যে সহজলভ্য করে দেওয়ার একটা যে নেতিবাচক দিক, এই কারণেও অনেকে প্রতিষ্ঠিত হতে চাচ্ছে না। আমরা অনেকেই আমাদের যারা ছোট ভাই বোন রয়েছে বা যারা সন্তান রয়েছে তাদের হাতে চাইলেই ইন্টারনেট বা স্মার্টফোন তুলে দিচ্ছি না। এই কারণে দিচ্ছি না যে এটা সামাজিক প্রবলেম হতেই পারে। আর যেহেতু সামাজিক প্রবলেমের ঝুঁকি রয়েছে যার কারণে আমি দিচ্ছি না, ইন্টারনেটের সঙ্গে তাকে পরিচিত হতে দিচ্ছি না। আর যেহেতু পরিচিত হতে দিচ্ছি না এই কারণে প্রতিষ্ঠা হচ্ছে না ই গভর্নেন্স। এরপরে ই গভর্নেন্স প্রতিষ্ঠার যার একটা বড় বাধা রয়েছে সেটা আমরা যদি দেখি ওয়েবসাইটের হ্যাকিং। ওয়েবসাইটের হ্যাকিং কি? আরেকজনের অর্থাৎ অনুমতি ছাড়াই আরেকজনের যে পার্সোনাল সাইটগুলো রয়েছে সেখানে অহেতুক প্রবেশকে আমরা বলছি হ্যাকিং। আর যারা এটা হ্যাকিং করে তাদেরকে বলি আমরা হ্যাকার। এখানে আমার যে পার্সোনাল ফেসবুক রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, টুইটার রয়েছে বা অন্য অন্য যে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো রয়েছে সেখানে অনধিক প্রবেশ যেটাকে আমরা বলছি, অর্থাৎ অনুমতি ছাড়াই যে প্রবেশ করছে সেটাকে আমরা বলছি হ্যাকিং। এখন ইন্টারনেট অর্থাৎ তথ্য প্রযুক্তির অবাধ বিচরণের কারণে একটা বড় সমস্যা আমরা দেখছি হ্যাকিং। বর্তমান সময়ে হ্যাকিংটা অনেক বেড়েছে। এটা উন্নত দেশ সহ উন্নয়নশীল বা অনুন্নত দেশেও এটার প্রভাব কিন্তু কোনোভাবেই কম নয়। আমরা যদি দেখি বিশ্বের যে হ্যাকিংয়ের মাধ্যমে ব্যাংক চুরি হচ্ছে, সেখানে ব্যাংকে বড় বড় ডাকাতি হচ্ছে, কার্ড জালিয়াতি হচ্ছে, সার্বিক ক্ষেত্রে যে তথ্য চুরির যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, এগুলো কিছুটা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এরপরে আরেকটা বড় সমস্যা রয়েছে ই গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে, সেটা হচ্ছে করাপশন বা দুর্নীতি। তোমরা জানো নীতি বহির্ভূত যাবতীয় যে কার্যাবলী রয়েছে সেই যাবতীয় কার্যাবলীকে আমরা বলছি করাপশন বা দুর্নীতি। এই দুর্নীতিটা কিভাবে হচ্ছে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে? সরকারের সদিচ্ছা যেখানে রয়েছে তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠা করার, সেখানে কেন হচ্ছে না? সরকারের দায়িত্বপ্রাপ্ত যেসব কর্মকর্তা কর্মচারী বা প্রতিষ্ঠান রয়েছে তারা বিভিন্ন সময় এই ক্রপটেক্ট অর্থাৎ যেখানে একটা সুন্দর একটা সিস্টেম চালু হওয়ার কথা আছে সেখানে সেটা হচ্ছে না। একটা সিস্টেম চালু করার পরেও, একটা প্রতিষ্ঠান গড়ে তোলার পরেও কিছুদিনের ভিতরে সেটা ভেঙে পড়ছে। সেখানে হয়তো অদক্ষ শ্রমিক, অদক্ষ কর্মকর্তা থাকছে, বা যে সিস্টেমগুলো যে সার্ভার সিস্টেমের কথা ছিল সেখানে সার্ভারের দুর্বলতা রয়েছে, সেখানে অনুন্নত যে সিস্টেম সেটা চালু করা হচ্ছে, সেখানে যার মান নেই, মানহীন যে যন্ত্রপাতি রয়েছে সেগুলো ব্যবহার করা হচ্ছে, যার কারণে এটা কিন্তু সম্ভব হচ্ছে না। চালু করলেও কিছুদিন পরে আলটিমেট সেটা ভেঙে পড়ছে। সুতরাং ই গভর্নেন্স প্রতিষ্ঠায় এটা একটা বড় সমস্যা হিসাবে আমরা দেখছি। ই গভর্নেন্স প্রতিষ্ঠায় এর পরে যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে যোগ্য নেতৃত্বের অভাব। আমরা জানি নেতৃত্বটা কি আসলে, নেতার গুণাবলীকেই নেতৃত্ব বলে। এখন এই নেতৃত্ব কে দিবেন, তিনি কতটা যোগ্য? তথ্য প্রযুক্তির মাধ্যমে আমি জনগণকে সেবা করতে চাই, করব। বিষয় হচ্ছে সেটা লিড দিবে কে, সেটা নেতৃত্বটা কে দিবে, কিভাবে দিবে এবং কতটুকু সেটা সফল হবে, দ্যাটস ফ্যাক্ট। বিষয় হচ্ছে সরকারের সদিচ্ছা থাকলো সেটা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে সেটা দায়িত্ব দেয়া হবে। সেখানে যার উপর দায়িত্ব দেয়া হচ্ছে সেই ব্যক্তিটা কতটুকু কোয়ালিফাইড, কতটুকু যোগ্য বা কতটুকু টেন্ডেন্সি তার আছে যে সরকারি যে সিস্টেমটা রয়েছে, যে প্রযুক্তিটা রয়েছে সেটা সুন্দরভাবে প্রতিষ্ঠা করা। এটা একটা বড় ব্যাপার। সুতরাং যার উপর দায়িত্ব দেওয়া হচ্ছে বা যে লিড দিবে, যে দেখাশোনা করবে অর্থাৎ যে মনিটরিং করবে, সেই ব্যক্তিটাকে যোগ্য হতে হবে, সৎ হতে হবে, তাহলে ই গভর্নেন্স প্রতিষ্ঠা করা যাবে। সুতরাং যেহেতু আমরা কোনো যোগ্য নেতৃত্বর অস্তিত্ব দেখছি না
সুতরাং গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা হিসেবে আমরা দেখছি। গভর্নেন্স প্রতিষ্ঠার আরেকটা যে বড় সমস্যা সেটা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার বা প্রাকৃতিক দুর্যোগ। উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই উপকূলীয় অঞ্চলগুলোতে আমরা প্রতিনিয়ত ঝড় ঝঞ্ঝা, অতিবৃষ্টি, কখনো তাপমাত্রা, খরা এগুলো দেখছি। কিছুদিন পরপর যেখানে ঝড় বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে, বন্যার প্রভাব রয়েছে। কিছুদিন যদি উদাহরণ হিসেবে দেখতে চাই, কিছুদিন আগে আমপান যে একটা ক্ষতিকর ব্যাপক ঝড় ছিল, সেই ঝড়ের কারণে গোটা দেশের তথ্য প্রযুক্তিতে কিন্তু ব্যাপক প্রভাব ফেলেছিল। সেখানে যে মোবাইলের লাইনগুলো ছিল সেগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সেখানে ডিশ সংযোগগুলো আমরা দেখেছি, কারেন্ট বিদ্যুৎ যে সংযোগগুলো দেখেছি সেগুলো, ইন্টারনেট সংযোগ, টোটাল সিস্টেমটাই কিন্তু ক্লোজ হয়ে গিয়েছে। তো এরকম যদি কোনো প্রবলেম থাকে বা এরকম প্রবলেমের সম্ভাবনা থাকে, সেখানে গভর্নেন্স প্রতিষ্ঠা করা কিন্তু কিছুটা দূর ব্যাপার। আমরা যদি দেখি আমপানের যে প্রভাব ছিল সেই প্রভাবটা অন্তত প্রত্যন্ত অঞ্চলে, অর্থাৎ আমরা যে গ্রামে বসবাস করি, প্রায় 1 মাস লেগেছে সেখানে বিদ্যুৎ সংযোগ বা যে টেলিফোনের যে লাইনগুলো রয়েছে বা ইন্টারনেট যে লাইনগুলো রয়েছে, প্রায় 1 মাস লেগেছে। সুতরাং এই 1 মাস এই কানেকশন থেকে দূরে থাকাটা কিন্তু গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে কিছুটা হুমকি স্বরূপ। গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় সমস্যা যেটা আমরা দেখছি যে যত আইন প্রয়োগের যে অভাব রয়েছে, সেটা আইনটা হচ্ছে কি সেট অফ রুলস, অর্থাৎ সুনির্দিষ্ট কিছু বিধিবিধান বা নিয়মকানুন যেটা রাষ্ট্র তার নিজের প্রয়োজনে ব্যবহার করে থাকে। এখন বিষয় হচ্ছে আইনের প্রয়োগটা কতটুকু। আমরা আগেই বলছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে হ্যাকিং বেড়ে যাচ্ছে, তারপরে বিভিন্ন যে সামাজিক সমস্যা রয়েছে সেগুলো সৃষ্টি হচ্ছে। এখন হ্যাকিং হলো, সামাজিক সমস্যাও হলো। এই সমস্যা যারা করছে সেখানে আইনের প্রভাব কতটুকু বা আইন সেখানে কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারছে সেটা একটা বিষয়। আমরা যদি দেখি আইনের সেখানে পর্যাপ্ত প্রয়োগ হচ্ছে না, বা যে সিস্টেমটা রয়েছে একজন ব্যক্তির নামে একাধিক সিম, মোবাইলে যে সিম রয়েছে সেটা ব্যবহার করার যে সিস্টেমটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত উন্নয়নশীল দেশ বা আমাদের মতো দেশে চালু রয়েছে, যেটা একটা হুমকি। এখন বিষয় হচ্ছে যে এটা যেহেতু অপপ্রয়োগ হচ্ছে, আর এই ক্ষেত্রে কোনো আইনের কিন্তু যথাযথ কোনো প্রয়োগ নেই, আবার হ্যাকিং হচ্ছে, সেখান থেকে ডিসক্লোজ হয়ে যাচ্ছে। যদিও তথ্য প্রযুক্তি আইনে নতুন সাম্প্রতিক সময়ে কিছু মামলা করার যে প্রবণতা আমরা দেখছি, তারপরেও সেটা কিন্তু অতটা কার্যকর নয়। সুতরাং এটা এই আইনের যথাযথ প্রয়োগ না থাকা গভর্নেন্স প্রতিষ্ঠার একটা বড় হুমকি বা বাধা হয়ে দাঁড়িয়েছে। গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে আর একটা বড় বাধা যেটা রয়েছে সেটা হচ্ছে গণমাধ্যমে প্রচারণের অভাব। গণমাধ্যমে প্রচারণার অভাব। গণমাধ্যম ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মাস মিডিয়া, অর্থাৎ যে সকল জনগণের প্রচার মাধ্যম হিসেবে যেগুলো কাজ করে তাদের এখানে কতটা ইচ্ছা রয়েছে, অর্থাৎ তাদের প্রচারণা কতটুকু। একটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটা অ্যাডাপ্ট হতে যাচ্ছে বা যেটা আমরা ব্যবহার করতে চাচ্ছি, সেটার সুযোগ সুবিধা কেমন হবে, সেটার কোনো অসুবিধা আছে কিনা, বা সেটার প্রয়োগ কীভাবে হবে, কতটুকু এটা একটা রিল্যাক্সেশন, একটা সুন্দর জীবন যে মানুষকে দিতে পারে, সেই সম্পর্কে গণমাধ্যমের কোনো প্রচারণা নেই। অথচ বেশ কিছু ছোট ছোট তুচ্ছ নগণ্য যে বিষয়গুলো রয়েছে সেই ক্ষেত্রেও আমরা কিছু কিছু ক্ষেত্রে গণমাধ্যমের দেখি অতিমাত্রায় যে অ্যাডভার্টাইজমেন্টগুলো রয়েছে গণমাধ্যমে, সেগুলো আমরা দেখি। কিন্তু তথ্য প্রযুক্তি নিয়ে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো রয়েছে সেগুলো অতটা নেই, তবে নেই টোটালি বলা যাবে না, কিছুটা আছে, তবে আরও বেশি দরকার। সুতরাং যে গণমাধ্যম যারা একেবারে গণমানুষের প্রান্তিক পর্যায়ে যে তথ্য পরিবেশন করে, সেখানটার তাদের প্রচারণার অভাব রয়েছে, যার কারণে এই গভর্নেন্স প্রতিষ্ঠা একটু বিলম্ব হচ্ছে, একটু ডিলে হচ্ছে। গভর্নেন্স প্রতিষ্ঠার পরে যে একটা বড় সমস্যা রয়েছে সেটা হচ্ছে যে নিজস্ব ভাষা ব্যবহারের সমস্যা আছে। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা যদি খেয়াল করি যে আমরা এখন অনেক বেশি বাংলা টাইপের চেয়ে ইংরেজিতে টাইপ করতে পারদর্শী, বা যে ওয়েবসাইটগুলো রয়েছে, গুগল সার্চ রয়েছে বা পিপিলিকা রয়েছে, ইয়াহু রয়েছে, এরকম ধরনের সার্চ ইঞ্জিনগুলো রয়েছে, সেখানে বাংলার চেয়ে ইংরেজি অনেক বেশি যেমন ব্যবহার হচ্ছে, আর সেই বাংলার সাথে আমরা বেশি পরিচিত। সুতরাং এখানে আমরা নিজস্ব ভাষা কিছুটা হলেও ব্যবহার করতে পারছি না, এখানে প্রবলেম রয়েছে। অর্থাৎ চাইলে নিজেদের মতো করে যে বাংলা ভাষায় আমি কোনো একটা ভালো তথ্য খুঁজে পাবো, সেটা পাচ্ছি না। এখানে কিছুটা দুর্বলতা হয়েছে। অর্থাৎ আমার ভাষা, মায়ের ভাষা, যে মাতৃভাষাটা রয়েছে, সেই মাতৃভাষায়
যে ব্যবহার, সেখানে কিন্তু এই ইন্টারনেটে সমস্যা রয়েছে। যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা হলেও এই নিজস্ব ভাষা ব্যবহারের পর জোরদার করা হয়েছে, এবং আমরা যদি দেখি যে প্রথম বাংলা ভাষায় সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। যদিও অতটা তথ্য সমৃদ্ধ এখনো করে তোলা হয়নি, হয়তো সরকার এটার দিকে মনোযোগ দিবে যে কিছু সময়ের ভিতরেই, অল্প সময়ের ভিতরেই সেটা হয়তো তথ্য নির্ভর করে তুলবে। সুতরাং আমরা বলতে নিজস্ব যে ভাষা রয়েছে, সেই ভাষা ব্যবহারে যত সমস্যা রয়েছে সেটা নিজের মতো করে ব্যবহার করতে পারছি না। সুতরাং ই গভর্নেন্সের এটাও একটি বড় বাধা। এতক্ষণ যে বিষয়গুলো আমরা বললাম ই গভর্নেন্স প্রতিষ্ঠায়, সমস্যাগুলো কি আসলে, কেন প্রতিষ্ঠা হচ্ছিল না, এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্যাগুলোর কারণে ই গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছিল না। এখন আসি সমস্যা যেখানে, সমাধানের পথও তো সেখানে থাকবেই। কিভাবে সমাধান করব আমরা, অর্থাৎ কোন কোন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই বিদ্যমান সমস্যাগুলো সমাধান করে আমাদের মতো দেশে উন্নত, উন্নয়নশীল বা নিম্ন আয়ের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে ই গভর্নেন্স কীভাবে প্রতিষ্ঠা করব। সোজা বাংলায় ই গভর্নেন্স প্রতিষ্ঠার, ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়গুলো কি। এখন দেখি কিভাবে এই ই গভর্নেন্সের যে প্রতিবন্ধকতা রয়েছে, ব্যারিয়ারগুলো রয়েছে, সমস্যাগুলো রয়েছে, সেগুলো সমাধান করে একটা রাষ্ট্রে ই গভর্নেন্স প্রতিষ্ঠা করা যায়। প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। যেহেতু অবকাঠামোগত উন্নয়নের কারণে ই গভর্নেন্স প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না, সুতরাং সেখানে প্রথম যেদিকে আমাদের নজর দিতে হবে সেটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে হবে, জনগণের অংশগ্রহণের সুযোগ সেখানে সৃষ্টি করতে হবে, সুন্দর, আধুনিক, মানানসই তথ্য প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। সরকারি, বেসরকারি বা স্বতন্ত্র যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে তথ্য প্রযুক্তির বিস্তার ঘটাতে হবে। একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত ইন্টারনেট ভিত্তিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো গড়ে তুলতে হবে। এক কথায় অবকাঠামোগত যে উন্নয়ন রয়েছে সেটা ঘটাতে হবে। তাহলে অতি সহজেই সেখানে ই গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এরপরে যে কাজটা করতে হবে, মানব সম্পদের উন্নয়ন করতে হবে। আমরা আগেই বলেছি যে সরকারের সদিচ্ছা থাকার সত্ত্বেও, ইন্টারনেট ব্যবস্থা চালু করার সত্ত্বেও সেখানে পর্যাপ্ত মানব সম্পদ, অর্থাৎ দক্ষ যে মানব সম্পদগুলো রয়েছে, সেই অদক্ষ বা প্রশিক্ষণপ্রাপ্ত যে কর্মকর্তা রয়েছে তার অভাবে ই গভর্নেন্স প্রতিষ্ঠা হচ্ছে না। সুতরাং এখানে নিয়োজিত বা নিয়োগপ্রাপ্ত যে কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের অনেক বেশি ওয়েল ট্রেইনড করতে হবে, যাতে মানব সম্পদের যে উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে যে পদক্ষেপ দরকার আছে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এরপরে যেটার দিকে আমাদের অনেক বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। অর্থাৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু করতে হবে। যেহেতু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চালুর প্রধান যে শক্তি সেটা হচ্ছে বিদ্যুৎ, সুতরাং কিভাবে এই বিদ্যুৎটা একটা দেশে নিজস্বভাবে উৎপাদন করা যাবে, বাইরের থেকে নয়। অর্থাৎ যে সোলার প্ল্যান্ট স্থাপন করা যেতে পারে, বা যে কোনোভাবে সেটা পানি বা বায়ু বিদ্যুৎ যে এগুলো রয়েছে, তাপ বিদ্যুৎ রয়েছে, সেগুলোকে কাজে লাগিয়ে, অর্থাৎ এই যে বিদ্যুৎ শক্তির সরবরাহটা নিশ্চিত করতে হবে। কারণ আমার যেটার ভিত্তিতে আমার কম্পিউটার চলবে বা তথ্য প্রযুক্তি চলবে সেটাই যদি অনেক বেশি উন্নত না হয় বা চলার জন্য যে বিদ্যুৎটা না থাকে, তাহলে সেটা কোনোভাবেই সেখানে চালু করা সম্ভব হবে না। ই গভর্নেন্স যেহেতু তথ্য প্রযুক্তি নির্ভর শাসন ব্যবস্থা, এবং সেটা একেবারে প্রত্যন্ত অঞ্চলে অর্থাৎ গ্রাম অঞ্চলে, সুতরাং একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত এই বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। যদি তৃণমূল পর্যায় পর্যন্ত বিদ্যুতের সুবিধা নিশ্চিত করা যেতে পারে তবে সেখানে ই গভর্নেন্স প্রতিষ্ঠা সম্ভব হবে। এরপরে যে উদ্যোগটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত কম্পিউটারের ব্যবস্থা করতে হবে। স্মার্টফোন সাম্প্রতিক সময় চালু হয়েছে, পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ যে কম্পিউটারগুলো রয়েছে সেই কম্পিউটারগুলো চালু করতে হবে। অর্থাৎ ইন্টারনেট সেই ইন্টারনেট চালু করতে হবে। অর্থাৎ একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে তথ্য আদান প্রদানের যে পদ্ধতি রয়েছে সেটাকে আমরা বলছি ইন্টারনেট। সুতরাং এই ইন্টারনেটগুলো যে চলবে তার জন্য একটা হোস্ট লাগবে,
সার্ভার লাগবে, এবং এই সার্ভার একটা যে ওয়ার্কস্টেশন রয়েছে সেটা কিন্তু তৈরি করতে হবে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ যে কম্পিউটার সিস্টেম রয়েছে সেই কম্পিউটারে ব্যবস্থা করতে হবে। যদি কম্পিউটারে ঘাটতি থাকে বা মানহীন যে কম্পিউটারগুলো রয়েছে যদি সেগুলো সেখানে ব্যবহার করা হয়, অর্থাৎ যে কম প্রসেসর সম্পন্ন যে কম্পিউটারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু কোনোভাবেই ই গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। সুতরাং ই গভর্নেন্স প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ কম্পিউটারের সরবরাহ নিশ্চিত করতে হবে। সেটা হয় সরকারি উদ্যোগে, তা নাহলে ব্যক্তি উদ্যোগে, তা না হলে বেসরকারি যে উদ্যোগগুলো রয়েছে তার মাধ্যমে এটা করা যেতে পারে। ই গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে এবার যে বিষয়টার দিকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যারা এই সিস্টেমটা পরিচিত করে, যারা এই সিস্টেমটা চালায়, তাদেরকে অনেক বেশি ওয়েল ট্রেইনড অর্থাৎ প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তাদের যেমন প্রয়োজনে দেশের বাইরে বিদেশি যে সিস্টেমগুলো, বিদেশে যে ট্রেনিংগুলো অ্যারেঞ্জ করা হয় সেই বিদেশি ট্রেনিংয়ের সঙ্গে তাদের পরিচিত করা যেতে পারে, বা দেশের ভিতরে নিয়মিত যে প্রশিক্ষণ কর্মশালা, সভা, সেমিনার, সেগুলোতে তাদের অংশগ্রহণের সুযোগ করা যেতে পারে। কিভাবে কম্পিউটার চালাতে হতে পারে, কিভাবে গ্রাফিক্স বা ডিজাইন যে কাজগুলো রয়েছে বা তথ্য প্রযুক্তি আইটি স্পেশালিস্ট গড়ে তোলার ক্ষেত্রে যে প্রশিক্ষণ রয়েছে সেই প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা কিন্তু করতে হবে। মনে রাখতে হবে দক্ষ কর্মীর হাতেই কিন্তু দক্ষ প্রশাসন চলে। সুতরাং যদি দক্ষ প্রশাসন অর্থাৎ ই গভর্নেন্স চালাতে চায়, যারা সিস্টেমটা চালাবে তাদেরকে অনেক বেশি প্রশিক্ষণ করতে হবে এবং তাদেরকে পর্যাপ্ত যে সুযোগ সুবিধা রয়েছে সেটাও কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতায় নিশ্চিত করতে হবে। ই গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে এর পরে যে বিষয়টার উপরে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে বেসরকারি খাতে উৎসাহিত করতে হবে। আমরা জানি সরকারের পাশাপাশি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, এনজিওগুলো রয়েছে, সেগুলো বা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও কিন্তু অনেক বেশি উদ্যোগী হতে পারে। সুতরাং তারা যেন এই খাতে ইনভেস্ট করতে পারে, এই তথ্য প্রযুক্তির উন্নয়নে তারা যেন এখানে ইনভেস্ট করতে পারে সেই সুযোগটা সরকারকে দিতে হবে। অর্থাৎ সরকারি যে খাতগুলো রয়েছে সেই সরকারি খাতের পাশাপাশি এই বেসরকারি খাত যেগুলো আছে এই বেসরকারি খাতকেও উৎসাহিত করতে হবে, তাদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে, তারা যেন এখানে এসে এই তথ্য প্রযুক্তির বিস্তার ঘটাতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। সেই বিষয়ে তাদেরকে উৎসাহিত করানোর জন্য যা কিছু প্রয়োজন সেটা সরকারকেই করতে হবে। তাহলে শুধুমাত্র সেখানেই ই গভর্নেন্স প্রতিষ্ঠা করা সম্ভব হবে। ই গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে এর পরে যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাতে হবে। আমরা জানি একটা দেশের আইন শৃঙ্খলা যদি অবনতি ঘটে তবে সেখানকার প্রশাসন বা সেখানকার জনগণ কখনো উন্নত জীবনযাপন করতে পারে না। ব্যক্তি জীবনের যে অবনতি রয়েছে সেটা কিন্তু এই আইন শৃঙ্খলার অবনতির কারণেই হয়ে থাকে। সুতরাং আমরা যে বিষয়টাকে বলছি যে একটা রাষ্ট্রে যে আইন শৃঙ্খলা রয়েছে সেই আইন শৃঙ্খলার পর্যাপ্ত প্রয়োগ থাকতে হবে। এর আগে সমস্যা হিসেবে দেখেছিলাম সামাজিক বিভিন্ন সমস্যা হচ্ছে, এরপরে হ্যাকিংয়ের প্রবলেমগুলো রয়েছে। সুতরাং এই হ্যাকিং করার পরেও হ্যাকিং করার পরেও সেখানে পর্যাপ্ত আইনের প্রয়োগ থাকছে না। যদি না থাকে তাহলে তারা আরও বেশি উৎসাহিত হবে এবং সামাজিক যে সমস্যা সৃষ্টি তার পাশাপাশি তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়বে। সুতরাং যাতে এই কাজগুলো না করতে পারে, অর্থাৎ ইন্টারনেটের বা তথ্য প্রযুক্তির যে যথাযথ প্রয়োগ বা সঠিক ব্যবহারের ক্ষেত্রে তাদের যেমন উৎসাহিতকরণ করতে হবে, পাশাপাশি আইন শৃঙ্খলার ব্যাপক প্রয়োগ ঘটাতে হবে এবং সর্বোপরি আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাতে যাবতীয় যে পদক্ষেপ রয়েছে সেটা সরকারকে গ্রহণ করতে হবে। এরপরে যে কাজটা করতে হবে ব্যাপক প্রচারণা চালাতে হবে। তথ্য প্রযুক্তি খাতের যে সুবিধাগুলো রয়েছে, তাতে ই গভর্নেন্সের যে সুবিধা রয়েছে সেই সুবিধা সম্পর্কে তৃণমূল পর্যায় পর্যন্ত প্রচারণার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে লিফলেট বিতরণ, স্থানীয় পর্যায় পর্যন্ত মাইকিং করা যেতে পারে, সভা, সেমিনার, সিম্পোজিয়াম বা টিভি গণমাধ্যম যেগুলো রয়েছে সেই গণমাধ্যমের মাধ্যমে এটার প্রচারের ব্যবস্থা করতে হবে। জনগণ যেন এটার যে পর্যাপ্ত সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো গ্রহণ করতে পারে, তাদেরকে উৎসাহিতকরণ করতে হবে। অর্থাৎ ব্যাপক আমরা জানি প্রচারণায় প্রসার। সুতরাং আমরা যত বেশি প্রচার করতে পারবো
তত বেশি এই সিস্টেমটার প্রসার হবে, তত বেশি এই সিস্টেমের সাথে মানুষ বেশি পরিচিত হবে। সুতরাং একটা তৃণমূল পর্যায়ের মানুষ যখন এই তথ্য প্রযুক্তি সম্পর্কে পরিচিত হবে, নিঃসন্দেহে সেখানে ই গভর্নেন্স প্রতিষ্ঠার পথে কিছুটা এগিয়ে যাবে। এরপরে ই গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে যে উদ্যোগটা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে নিজস্ব ভাষা ব্যবহার করতে হবে। আমরা যদি দেখি যে ইংরেজি ভাষা, দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের নিজস্ব যে ভাষা আছে সেই ভাষার পরিবর্তে এখন আমরা বিদেশি ভাষা ইংরেজি ব্যবহার করছি। সুতরাং আমরা ই গভর্নেন্স চালু করব, কিন্তু সেটাকে নিজের ভাষায় করতে হবে। অর্থাৎ আমাদের নিজস্ব মায়ের যে ভাষা রয়েছে বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় বিভিন্ন ওয়েবসাইট চালু করতে হবে, বা অফিস আদালত, যে প্রশাসন যাবতীয় তৃণমূল পর্যায় পর্যন্ত যে সিস্টেমটা চলে সেটা বাংলা চালু করার যে উদ্যোগটা রয়েছে সেটা কিন্তু নিতে হবে। সার্চ ইঞ্জিনগুলো সম্প্রতি শুরু হয়েছে পিপিলিকা দিয়ে, এরকম আরও করতে হবে। আমরা জানি অভ্র হয়েছে, যেটাতে বাংলা টাইপ করা যায়, সম্প্রতি চালু হয়েছে। এরপরে সরকারি যে ওয়েবসাইটগুলো রয়েছে সাম্প্রতিক সময় সবগুলোই বাংলাতে ট্রান্সফার করা হয়েছে। সুতরাং এভাবে ই গভর্নেন্স প্রতিষ্ঠার ক্ষেত্রে যে বাংলা যে ভাষা, অর্থাৎ সবাই যে ভাষাটার সাথে পরিচিত সেই ভাষায় চালু করার ব্যবস্থা করতে হবে, তাহলেই ই গভর্নেন্স প্রতিষ্ঠা সম্ভব হবে। এরপরে যে উদ্যোগটা আমাদের নিতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে। প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো রয়েছে, যেখানে তথ্য প্রযুক্তির যে ছোঁয়া সেটা এখনো পর্যন্ত পৌঁছায়নি, সেই সকল জনগোষ্ঠীর ভিতরে বা সেই প্রান্তিক লেভেলে একেবারে নিম্নবিত্তের যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে হবে। সুতরাং এখানে জনগণকে যেন সচেতন করা যায়, অর্থাৎ প্রযুক্তির যে ছোঁয়া রয়েছে সেই প্রযুক্তির ছোঁয়ার আওতায় যেন আনা যায়, সেরকম কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। জনগণ অর্থাৎ যারা এই প্রযুক্তির সাথে পরিচিত হবে, যারা এই তথ্য প্রযুক্তির সুবিধাটা ভোগ করবে, তারা যদি অনেক বেশি সচেতন না হয়, এটার সুবিধা সম্পর্কে না জানতে পারে, তবে সেখানে কোনোভাবেই কিন্তু ই গভর্নেন্স প্রতিষ্ঠা সম্ভব হবে না। সুতরাং যদি আমরা ই গভর্নেন্স প্রতিষ্ঠা করতে চাই, অবশ্যই প্রান্তিক পর্যায়ে অর্থাৎ প্রতিটা জনসাধারণের যে সচেতনতা সৃষ্টি করতে হবে। এরপরে যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আইসিটির উন্নয়ন করতে হবে। আইসিটি অর্থাৎ সার্বিক যে ব্যবস্থাপনা রয়েছে, অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ তথ্য ও প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কোথায় কোন সমস্যা আছে, কোনো সিস্টেম ডেভেলপ করার প্রয়োজন আছে কিনা, সেটাকে আরও অনেক বেশি গ্রহণযোগ্য এবং কার্যকরী করা যায় কিনা, অর্থাৎ সার্বিক টোটাল যে ব্যবস্থাপনা রয়েছে সেটার উন্নয়ন ঘটাতে হবে। সর্বোপরি যে বিষয়টা রয়েছে, সাধারণ যে অশিক্ষিত, অর্ধশিক্ষিত বা অল্প শিক্ষিত জনসাধারণ রয়েছে তাদেরকে সচেতন করা যেতে পারে। ই গভর্নেন্সের শুধুমাত্র সরকারের সদিচ্ছা যথেষ্ট নয়, যদি একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত মানুষের সদিচ্ছা না থাকে, একজনকে আগানো যায় যদি সে হাঁটতে চায়। সুতরাং আমাকেও কিছুটা এগিয়ে যেতে হবে, বাকিটা সেই দেশের সরকার এগিয়ে নিয়ে যাবে। আর একটা দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ই গভর্নেন্সের কোনো বিকল্প নেই। সুতরাং এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে ই গভর্নেন্সটা কি একটু বলেছি, এরপরে এই ই গভর্নেন্সের ব্যারিয়ারগুলো কি, কেন প্রতিষ্ঠা হচ্ছিল না, এবং কি করলে ই গভর্নেন্স প্রতিষ্ঠা করা হবে সেগুলো বলেছি। এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে ই গভর্নেন্স নিয়ে, তাহলে আমাকে অবশ্যই জানাবে। আর সবাই বাসায় থাকবে, নিরাপদে থাকবে, এবং সরকারের যে স্বাস্থ্যবিধি রয়েছে সেই স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবে। মাস্ক ছাড়া কেউ বাইরে যাবে না, এবং কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। মনে রাখতে হবে, নিজে নিরাপদ থাকবো, অপরকে নিরাপদে রাখবো। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।